নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপের কলকাতা ডার্বি নিয়ে। ডার্বির লড়াই কিন্তু মাঠের মধ্যে অবশ্যই থাকবে 90 মিনিট। মাঠের বাইরে কিন্তু কোনো রকম লড়াইয়ের প্রয়োজনই নেই, সেগুলো করা কিন্তু খুবই খারাপ জিনিস। এবং যা চলছে কলকাতায় বর্তমানে, মানে নতুন করে কিছু বলার নেই, এটা কিন্তু এবার প্রতিবাদ করা দরকার। তো দুই দলের সমর্থকদের কাছেই রিকোয়েস্ট, প্রচুর ফ্যান ক্লাবও কিন্তু এরকমই পরিকল্পনা করছে যে গ্যালারি থেকে কিন্তু স্লোগান উঠুক। এটা কিন্তু প্রতিশোধের ডার্বি নয়, এটা কিন্তু প্রতিবাদের ডার্বি হয়ে উঠুক। প্রত্যেকটা সমর্থকই কিন্তু সেই আচরণই কিন্তু মাঠের মধ্যে বজায় রাখুক, মাঠের বাইরেও কিন্তু সেই আচরণই করুক। কারণ এমন একটা ডার্বির দিন পরিস্থিতি হয়, সেখানে অনেক রকম সমস্যা তৈরি হয়। তো সকলের দায়িত্ব কিন্তু সকলের যেমন নিজেদের রয়েছে, সেরকম বাকিদেরও কিন্তু সাহায্য করা দরকার রয়েছে। কেউ কোনো রকম সমস্যায় পড়তেই পারে, সেই সমস্যার জন্য কিন্তু একটুখানি যদি সবাইকে হেল্প করে, তাহলে কিন্তু ডার্বি আরও অনেক সুন্দর হবে। তো অবশ্যই ডার্বি ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্য। কারণ এখনও পর্যন্ত কোনো দলই যে অফিসিয়ালি কোয়ালিফাই করেছে সেটা কিন্তু বলা যায় না। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি হেরে যায়, তো ইস্টবেঙ্গল কিন্তু বাদ পড়েও যেতে পারে, এরকম একটা পজিশানে তারা রয়েছে। আর অপরদিকে মোহনবাগানও যদি হেরে যায়, তারাও কিন্তু বাদ পড়ে যেতে পারে। তো এরকম পজিশানে রয়েছে, তো দুটো দলের কাছেই কিন্তু ম্যাচ জিততে হবে। এবার ড্র হলে খাতা কলমে কিন্তু মোহনবাগান কোয়ালিফাই করে যাওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। আর ইস্টবেঙ্গলের সেক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু ইস্টবেঙ্গলের মাস্ট উইন ম্যাচ রয়েছে। কিন্তু এই ম্যাচে বেশ কিছু জায়গায় ইস্টবেঙ্গলের সমস্যা রয়েছে। মোহনবাগানের আক্রমণের সামনে কীরকম কী পরিকল্পনা করতে চলেছে কোচেরা, কোন কোন প্লেয়াররা কী প্লেয়ার হয়ে উঠতে পারে, সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো আমরা যদি কথা বলি প্রথমেই মোহনবাগান সুপার জায়েন্ট দলের আক্রমণ, তাদের দল যেরকমভাবে বানানো হয়েছে, একটা দুর্দান্ত আক্রমণের জন্যই কিন্তু তাদের দলকে তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আইএসএলে অন্যতম সেরা আক্রমণ বিভাগ বলাই যেতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলেরও আক্রমণ ভাগ খুবই ভালো। কিন্তু এই ডার্বি ম্যাচে যেটা মেন চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স কীরকম খেলে। কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট পরিমাণে, মানে এখনও পর্যন্ত ভোগান্তির মধ্যেই রয়েছে। কোনো রকম তাদের এখনও বোঝাপড়া তৈরি হয়নি। লালচং নুঙ্গার পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাকে ফার্স্ট 11-এ রাখতে হচ্ছে বাধ্য হয়ে, এরকম একটা পজিশানে চলে গেছে। মোহাম্মদ রাকিবের ইনজুরি, নিশু কুমার বলতে গেলে এখন 2-3 মাস খেলতে পারবে না, সেই জায়গায় সমস্যা, সেখানে মার্ক জোকে ব্যবহার করা হচ্ছে। প্রভাত লাগড়া এখনও 100% ম্যাচ ফিট নয়। তার উপর হিজাজি মাহের, মানে আর কিভাবে সে খেলবে। তার কখনো দাঁতে ইনজুরি হচ্ছে, কখনো মুখে ইনজুরি হচ্ছে, কখনো হাঁটুতে ইনজুরি হচ্ছে, তারপরও কিন্তু লড়াই করে যাচ্ছে 90 মিনিট। তো এখানেই কিন্তু মেন সমস্যা ইস্টবেঙ্গলের মাঝমাঠ বা আক্রমণ ভাগ নিয়ে সমস্যা এই সিজনে খুব একটা হচ্ছে না। তো আমরা যদি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টের একটা দল নিয়ে আলোচনা করি যে তারা কীরকম ফরমেশানে খেলাতে পারে। তো কোচ মলিনা কিন্তু তার যেটা প্রথম ম্যাচে খুব ভালো দলকে ফুটবল খেলিয়েছিল, সেখানে যদি আমরা দলে ডার্বি ম্যাচে কীরকম দল হতে পারে সেই দিকে তাকাই, তো গোলকিপারে অবশ্যই ফিসাল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু টমের সঙ্গে শুরু করতে চলেছে আলবার্টো রড্রিগেজ এবং সুভাশিস বোস। মূলত 3 ডিফেন্সেই তারা যাওয়া পছন্দ করবে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে অভিষেক সূর্যবংশীর সঙ্গে আপুইয়া রয়েছে, কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু সাহাল রয়েছে। উইং ব্যাক হিসাবে একদিকে লিস্টন, অপরদিকে মানভীর, আর আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার হিসাবে কিন্তু ডিমি পেট্রারোসের সঙ্গে জেসন কামিংস। এরকমই কিন্তু তারা ফরমেশনে যেতে পারে। এবার যদি ভাবে যে আরও তারা বেশি আক্রমণে যাবে, আরও বেশি অ্যাটাকিং ফুটবল খেলবে এবং ডিফেন্সে একজন বিদেশি প্লেয়ারের অপশান কমিয়ে খেলবে, তো সেই জায়গাতে কিন্তু আলবার্টো রড্রিগেসের জায়গায় ওখানে দীপক তাংড়ি আসতে পারে। আর অভিষেক সূর্যবংশীকে মাঝখানে রেখে সেক্ষেত্রে অ্যাটাকিংয়ে কিন্তু সাহালের পরিবর্তে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসতে পারে। এছাড়া কিন্তু আশিস রায়ের অপশানটাও রয়েছে। তো ইস্টবেঙ্গলের যেরকম ডিফেন্সের অবস্থা, সেখানে মনবীর সিং এবং লিস্টন কোলাসদের আটকানোটাই কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ হবে কার্লেস কোয়াদ্রাতকে। কারণ রাকিব, তার খুবই অবস্থা খারাপ। রাকিব পরের ম্যাচে অ্যাভেলেবেল আছে কি না সেই নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। যদিও আজকে প্র্যাকটিসের পরই বোঝা যাবে, মোটামুটি ম্যাচ রিপোর্টের পরই বোঝা যাবে, কালকেও প্র্যাকটিস হবে, তারপরই বোঝা যাবে। তো শেষ প্র্যাকটিস পর্যন্ত চেষ্টা চালানো হবে যাতে রাকিবকে খেলানো যায়। প্রভাত লাগড়া, হ্যাঁ, 30-40 মিনিট খেলে দেওয়ার মতন জায়গায় রয়েছে। এবার বড় ম্যাচে প্রথম থেকে প্রভাত লাগড়াকে ব্যবহার করা হবে কি না সেই নিয়েও কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। এবং বড় ম্যাচের প্লেয়ার আমরা দেখেছি ডিমি পেট্রাটোস, তো ডিমি পেট্রাটোসকে আটকানোর ভূমিকা নিতে হবে একজন প্লেয়ারকে, সেই দিকে নজর থাকবে। আপুইয়া
যেরকম মাঝমাঠ দখল করে খেলবে সেইভাবে কিন্তু জিকসানকে পাওয়া যাবে কিনা সেই নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে, কারণ জিকসান এখনও 100% ম্যাচ ফিট নয়। ইস্টবেঙ্গলে যদি কি প্লেয়ার বলা যায় তো সেক্ষেত্রে সাউল ক্রেসপো, মাধি তালাল কীরকম পারফরমেন্স করে তার উপরই কিন্তু ইস্টবেঙ্গলের অনেকটাই ভাগ্য নির্ধারণ করছে, কারণ ডিফেন্সের যা অবস্থা। এবার অনেকেরই মনে প্রশ্ন যে আনোয়ার আলী তাকে কি খেলানো যাবে। দেখো, যেটা রেজিস্ট্রেশনের যেটা ব্যাপার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীর নাম শোনা গিয়েছিল যে একসময় যে তাকে রেজিস্টার করিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কাপের জন্য, কিন্তু এআইএফএফ এর রেজিস্ট্রেশনের ওখানে গিয়ে আমি যেখানে লাস্ট টাইম চেক করলাম সেখানে কিন্তু আনোয়ার আলীর নাম নেই, হেক্টর ইউসের নাম কিন্তু রয়েছে, সেখানে কিন্তু আনোয়ার আলীর নাম কিন্তু আমরা দেখতে পাইনি। তো আনোয়ার আলীকে যদি রেজিস্টার করিয়ে নেওয়া হয় তো সেক্ষেত্রে আনোয়ারকে ব্যবহার করা যেতে পারে। এবার হেক্টর ইউসের ব্যাপার নিয়ে কি হতে পারে, হেক্টর কিন্তু এর আগের বছরও সেরকমই হয়েছিল, কলকাতায় এসেছিল, কলকাতায় এসেই কিন্তু তাকে ডুরান্ড কাপের ম্যাচে 90 মিনিটই খেলতে হয়েছিল, সেটা আবার মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো বুঝতে পারছো তো গত সিজনেও এই একই রকম ব্যাপার হয়েছিল, তাকে এসেই মাঠে নেমে পড়তে হয়েছিল। তো এক্ষেত্রেও কিন্তু যদি সেরকমই হয় যে ডার্বি ম্যাচের আগে যদি সে কালকে যদি কলকাতায় চলে আসে মধ্যরাত্রের মধ্যে, তো তাহলে কিন্তু তাকে ম্যাচের দিন ব্যবহার করা যেতে পারে, এই একটা অপশান হতে পারে। সেক্ষেত্রে আপ ফ্রন্টে ডেভিডকে রেখে কিন্তু কোচ দল সাজাতে পারে, কারণ মাধি তালাল, সাউল ক্রেসপো থাকছেই। এবার ডিফেন্সের এতটাই সমস্যা হয়ে গেছে, সেই জায়গাতে হেক্টরকে অবশ্যই দরকার রয়েছে। যদি হেক্টরকে না পাওয়া যায় ভাই সমস্যা রয়েছে, ডিফেন্সে প্রচণ্ড পরিমাণে সমস্যা রয়েছে। আর যেরকম ইস্টবেঙ্গলের ডিফেন্স ভোগাচ্ছে সেক্ষেত্রে ডার্বি ম্যাচে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্স যে ভোগান্তিতে পড়তে পারে সেটা বোঝা যাচ্ছে, এবং গোলও হজম করতে হতে পারে। তো সেক্ষেত্রে আক্রমণ ভাগকেও কিন্তু ইস্টবেঙ্গলের সচল রাখতে হবে, গোল খেলেও কিন্তু গোল পরিশোধের চেষ্টা করতে হবে। এবার যেটা ব্যাপার, এক্ষেত্রে কিন্তু মাস্টার মাইন্ড হিসাবে কাজ করতে পারে কার্লেস কোয়াদ্রাত। অনেক বড় ম্যাচে যেখানে মনে হয় যে অনেকটাই দল পিছিয়ে থেকে শুরু করছে সেখানে কিন্তু কার্লেস কোয়াদ্রাত বেশ কিছু ম্যাজিক করে দিতে পারে। গত সিজনেই কিন্তু যেখানে এরকমই ব্যাপার ছিল যে গত সিজনে তো ইস্টবেঙ্গলের ডিফেন্সের অবস্থা আরও খারাপ ছিল, তো সেখানে সবাই ভেবে নিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট বিরাট বড় ব্যবধানে জিতবে, কিন্তু 1-0 গোলে কিন্তু প্রথম ডার্বি ম্যাচটা জিতেছিল ইস্টবেঙ্গল। তো কোচ কার্লেস কোয়াদ্রাত যদি কিছু একদম কাজ করতে পারে তো সেটা কিন্তু হতে পারে, কিন্তু মলিনাও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান কোচ। তো দুটো দলই কিন্তু কঠোর পরিশ্রম করছে একদম লাস্ট টাইম ফিনিশিংয়ের জন্য, যাতে কোনো রকম খামতি না থাকে। এবার মোহনবাগান দলের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হবে, তারা সেট দল নিয়ে প্রথম যেটা ম্যাচ খেলেছে সেই ম্যাচটা কিন্তু অতটাও কঠিন প্রতিপক্ষ ছিল না। ইস্টবেঙ্গল কিন্তু কঠিন প্রতিপক্ষ হবে, কারণ ইস্টবেঙ্গলের যে আক্রমণ ভাগ সেই আক্রমণ ভাগ কিন্তু বারবারই মোহনবাগান সুপার জায়েন্টের উপর অ্যাটাক তৈরি করবে। তো প্রেসারের উপর কীরকম তারা ফুটবল খেলে সেই দিকে নজর থাকবে। তারা 4 ডিফেন্সে নিয়ে গেলে কিন্তু আক্রমণ ভাগ তাদের কিছুটা হলেও দুর্বল থাকবে, এবং বিশেষত যেখানে মাধি তালালের মতন প্লেয়ার রয়েছে আর মোহনবাগান সুপার জায়েন্টে সেখানে অল ইন্ডিয়ান একদম মিডফিল্ডার, সেখানে মাধি তালাল, সাউল যদি জ্বলে ওঠে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলও কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস অ্যাটাক তৈরি করতে পারে। তো দারুণ একটা টক্কর হবে, তো বোঝাই যাচ্ছে। তো আরও একবার রিকোয়েস্ট, মাঠের লড়াই মাঠের মধ্যেই থাক, আর এটা কিন্তু অবশ্যই মানে প্রতিবাদের ডার্বি হওয়া উচিত, প্রতিশোধের নয়। পরবর্তী সময়ে ডার্বি যেরকম ডার্বি হয় সেটা হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবার কিন্তু জাস্টিসের দিকেই কিন্তু মানে একই ধারণা হওয়া উচিত, এরকমভাবেই কিন্তু প্রতিবাদ করা উচিত। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।